কিরে, আয় ভেতরে আয়। রৌদ্রুপ আগন্তুক মেয়েটিকে ভেতরে আসতে আহ্বান জানালো, কিন্তু মেয়েটা ভেতরে আসার লক্ষ্য না দেখিয়ে বলল, রৌদ্রুপ হাসি মুখেই বলল, হ্যাঁ ঠিকই শুনেছিস, ওই আমার বউ। মেয়েটা একবার তীক্ষ্ণ দৃষ্টিতে শুদ্ধতাকে দেখে নিয়ে রৌদ্রুপের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, কাহিনী আছে, তুই ভেতরে আয় না। মেয়েটা ভেতরে আসলো। রৌদ্রুপ বলল, নাস্তা করেছিস? আচ্ছা তাহলে বস, আমি চটপট নাস্তা করিয়ে আসছি। মেয়েটা ড্রয়িং রুমের সোফায় বসলো। শুদ্ধতা ডাইনিং টেবিলের দিকে যেতে যেতে একবার ওর দিকে তাকালো। মেয়েটাও তাকিয়ে আছে। ওর দৃষ্টিতে সম্পূর্ণ ক্রোধ, কিন্তু মুখে হাসি। শুদ্ধতা দৃষ্টি সরিয়ে নিল। এসব মানুষ খুব খারাপ হয়। এদের মুখে মধু, অন্তরে বিষ থাকে। কখন যে অন্তরের বিষটা মুখে চলে আসে আর ছোবল দিয়ে দেয় সেটা টেরও পাওয়া যায় না। নাস্তা খেয়ে আরমান সাহরিফ নিজের ঘরে চলে গেলেন। বেশিক্ষণ বসে থাকতে নিষেধ করেছেন ডাক্তারে। শুদ্ধতাও গেল বাবাকে ওষুধ খাওয়াতে। আর রোদ্দুর ড্রয়িং রুমে চলে এলো। একটা সোফায় আয়েশ করে বসে বলল, কি করবে ওদের এ নিয়ে কোনো সিদ্ধান্ত এসেছে? চেক করা হয়নি। ও আচ্ছা। ওদের কথার মাঝেই শুদ্ধতা চলে এলো। শুদ্ধতাকে দেখে রৌদ্রুপ ওকে হাত টেনে পাশে বসিয়ে বলল, ও হচ্ছে আমার ফ্রেন্ড শিশা, এখন আমরা কলিগো। শুদ্ধতা সৌজন্যমূলক হেসে বলল। হ্যালো আপু। সীসাও সুন্দরভাবে জবাব দিল। তারপর রৌদ্রুপের দিকে চেয়ে বলল, এখনই তুই বস, আমি রেডি হয়ে আসছি। রৌদ্রুপের সাথে শুদ্ধতাও উঠে রুমে গেল। শুদ্ধতার মনে একটা খচখচানি ভাব কাজ করছে সীসাকে ঘিরে। মনে হচ্ছে ও মোটেও খুশি হয়নি বিয়েটাতে। রৌদ্রুপকে বিষয়টা জানানো ভালো হবে না, জানিয়ে ফেলে ভালো। তাই শুদ্ধতা একটু ইতস্তত করে বলল, আচ্ছা, আপনার বান্ধবীর কি বিয়ে হয়েছে? না শুদ্ধতার হঠাৎ এমন প্রশ্নে রৌদ্রুপ হালকা ভ্রু কুঁচকে বলল, কেন? মানে এমনি। ও না, ও এখনো বিয়ে করেনি, ওর রিলেশন আছে। বিয়ে করবে বোধহয় কয়েকদিনের মাঝে। ও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেল শুদ্ধতা। তবুও পুরোপুরি নিশ্চিন্ত না আসে। মেয়েটা তখন অমন করে তাকালো কেন, সেটাই খটকা লাগছে শুদ্ধতার। শুদ্ধতা রৌদ্রুপের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বেশি সুন্দর জামাই হলে বউয়ের শান্তি নাই। জামাই যত সুন্দর হবে বউয়ের ব্লাড প্রেশার তত বাড়বে। আচ্ছা। রৌদ্রুপ রেডি হয়ে শুদ্ধতার সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি বিকেলের দিকে চলে যাব, আর বিকেলেই আমরা বাবাকে নিয়ে আমাদের বাসায় শিফট হব। তুমি তৈরি হয়ে থেকো। শুদ্ধতা হাসি মুখে উত্তর দিল। সাথে রৌদ্রুপে হেসে ওকে জড়িয়ে ধরে কানে কানে বলল। হাসি যান, সাবধানে থেকো, আমি কল দিব। তারপর রৌদ্রুপ আর সিসা বেরিয়ে গেল। মিটিংয়ের আগে একবার টেরারিস্টদের দেখে আসলো রৌদ্রুপ। তারপর মিটিং শেষে সিদ্ধান্তে আসলো ওদেরকে ক্রসফায়ার করা হবে আর লাশও ফেরত দেওয়া হবে না। তারপর প্রেস ব্রিফিং করে সিদ্ধান্ত প্রকাশ করা হয়। সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু হয়। সাংবাদিক আর মিডিয়া ঘিরে ধরেছে রৌদ্রুপ সিসা ওদের। কোনো মতে ওদের থেকে বেঁচে গাড়িতে উঠে পড়লো দুজনেই। রৌদ্রুপ স্টিয়ারিংয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে বলল, টমস কইরে, ওরে দেখিনি। ও, তোরে বাসার সামনে নামাই দিব। আচ্ছা। এরপর দুজনেই নীরব হয়ে গেল। আজকে সারাদিন কিছুতেই মন ছিল না ওর, এমনকি মিটিংয়েও না। ভেতরের খাঁচায় বন্দি মনটা বারবার ছটফট করে মরছিল। কিছুতেই যেন বিশ্বাস হচ্ছিল না রৌদ্রুপের বিয়ে হয়েছে। ভেতর থেকে বারবার চাইছে রৌদ্রুপকে বিয়ে নিয়ে প্রশ্ন করতে, কিন্তু পাচ্ছে না। আড়ষ্টতা ভর করেছে, তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলল, রৌদ্রুপ শুদ্ধতাকে মনে করে একটু হাসলো। তারপর বলল, প্রথমেই সরি, কারণ তোকে বলিনি আমি শুদ্ধকে অনেক আগে থেকেই ভালোবাসি। তবে হ্যাঁ, বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়েছে। ওর বিয়ে অন্য কারোর সাথে ঠিক হয়েছিল, বরপক্ষ ঝামেলা করায় পরে আর হয়নি। আর তখন আমাদের মিশন চলছিল, আমি নিক্সকে ফলো করে ওর পেছনেই যাচ্ছিলাম। পরে আর খেয়াল রাখতে পারিনি, ও বিয়ে বাড়ির ভিড়ে হারিয়ে যায়। তাই আর তাই আর কি করব, বিয়ে দেখতে আরম্ভ করি। কিন্তু বিশ্বাস কর, একটু ভাবি নাই এত বড় একটা সুযোগ আসবে আমার জন্য। এটা মিরাকল ছাড়া কিছুই না।
রৌদ্রূপের চোখে প্রিয়জনকে পাওয়ার উচ্ছ্বাস আর সীসার বেদনার পরিহাস। কোনোমতে নিজেকে সামলে নিয়ে হাসি মুখে বলল, এই ঝামেলা চুকে যাক, তারপর সুন্দর একটা দিন দেখে পার্টি দিয়ে দেব। আচ্ছা, এখন তুই বল, বিয়ে করবি কবে? তোর বয়ফ্রেন্ড কি বলে? রৌদ্রূপ হাসতে হাসতে বলল, খেয়ে নে, খেলেও পস্তাবি, না খেলেও পস্তাবি। তার চেয়ে ভালো খেয়ে পস্তা, অন্তত অন্তত পেট তো ভরা থাকবে। এটা বলেই আবারও হাসলো রৌদ্রূপ। সীসাও মলিন মুখে হাসলো। গাড়ির কাজ দিয়ে বাইরে তাকালো। মানুষ যদি কোনো এক অলৌকিক শক্তিতে জানতে পারতে তার পাশের মানুষটা তাকে কত ভালোবাসে, তাহলে হয়তো ভালোবাসি না বলতে পারার কষ্টটা বুকের মধ্যে জমাট বেঁধে থাকতো না। সীসার বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড বললে ভুল হবে। পারিবারিকভাবে এর সাথে বিয়ে ঠিক হয়েছে। সেটা ওকে ভালোবাসলেও ও বাসে না। সেই প্রথম থেকেই রৌদ্রূপের প্রতি ওর মুগ্ধতা ছিল, কিন্তু গোপনে যে মৌন দিয়ে ফেলেছে সেটা অনেক পরেই টের পেয়েছে। তবুও বলি বলি করে বলা হয়ে ওঠেনি। ভেবেছিল হয়তো বুঝে নেবে। সীসাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে রৌদ্রূপ গাড়ি ঘুরিয়ে চলে গেল। সীসা বাসায় একাই থাকে। বাবা মায়ের সাথে থাকলে অফিসটা দূরে হয়ে যায়, তাই এখানে ফ্ল্যাট নিয়েছে। ঘরে এসে ফ্রেশ হয়ে দুটো ঘুমের ওষুধ খেয়ে পড়ে রইল। এখন জেগে থাকা মানে বিপদ। মস্তিষ্কে উত্তপ্ত হয়ে আছে। কখন কি অঘটন ঘটে যায় বলা যায় না। শুধু তা তৈরি হয়েই ছিল। রৌদ্রূপ আসার পর বাবাকে নিয়ে ওরা রওনা হলো। সন্ধ্যার সময় ওরা বাসায় পৌঁছে গেল। দারোয়ান গেট খুলে দিতেই গাড়ি ভেতরে প্রবেশ করলো। এটা সেই বাড়ি যেখান থেকে ওরা পালিয়েছিল। এই বাড়িতে দুইটা দারোয়ান ছাড়া আর কেউ থাকে না। প্রশাসন থেকে যেমন সিদ্ধান্ত এসেছে তেমনই কাজ হয়েছে। ওদের ক্রসফায়ার করা হয়েছে। আপাতত দেশ এখন মুক্ত। এই কৃতিত্ব রৌদ্রূপ, টমস আর সীসাকে দেওয়া হয়েছে। তাই ওদের সম্মাননা প্রদান করতে 2 দিন পর একটা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। রৌদ্রূপ ভেবেছে ওই অনুষ্ঠানেও শুদ্ধতাকে নিয়ে যাবে, আর ওখানেই অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেবে। এরপর বড় করে একটা পার্টি দিয়ে সব ঝামেলা শেষ করে একটা হানিমুন ট্যুর দেবে। বিয়ের পর শান্তিতে একটা ট্যুরও দেওয়া হয়নি, তাই হয়তো শুদ্ধতারও মন খারাপ। এখন নিশ্চিত ট্যুরের কথা শুনলে ও খুশি হয়ে যাবে। তাই রৌদ্রূপ শুদ্ধতাকে ডেকে বলল, তোমার জন্য একটা খুশির খবর আছে। কি? আমরা কিছুদিন পর একটা হানিমুন ট্রিপ দিব। ওকে, কাল আমার বান্ধবীদের দাওয়াত দিয়েছি আমি আপনাকে দেখানোর জন্য। কি? আমাকে দেখানো কি আছে? আরে ওরা ভাবে আমার বর বুইরা, তাই আচমকাই ওদের সামনে আপনাকে নিয়ে গিয়ে সবার স্ট্রোক করিয়ে দিতে চায়। শুদ্ধতা কিছুটা ভাব নিয়েই বলল। রাতের খাওয়া শেষে রৌদ্রূপ ল্যাপটপে কাজ করছিল, আর শুদ্ধতা বাবার ঘরে গেছে তাকে ওষুধ দিতে। ওষুধ খেয়ে আরমান সাহেব নরম কণ্ঠে মেয়েকে ডেকে বললেন, শোন মা, তোকে কিছু বলবো। হ্যাঁ বাবা বলো। শুদ্ধতা উৎসুক দৃষ্টিতে চেয়ে বলল, রৌদ্রূপ ছেলেটার ত্রিকুলে কেউ নেই, খুব খুব একা। ও ছোটবেলা থেকে কারো ভালোবাসা পায়নি। ছেলেটা ভেতরে ভেতরে ভালোবাসায় কাঙাল। ওকে ওর মতো করে মানিয়ে নিস। ও তোকে প্রচণ্ড ভালোবাসে, কষ্ট দিস না কখনো ওকে। শুদ্ধতা প্রসন্ন হেসে বলল, তুমি চিন্তা করো না বাবা, আমি ওনার খেয়াল রাখবো। আরমান সাহেব সন্তুষ্টির হাসি দিয়ে বলল, আচ্ছা ঘরে যা, অনেক রাত হয়ে গিয়েছে। আচ্ছা বাবা, তুমি ঘুমিয়ে পড়ো, আমি আসি। শুদ্ধতা রুমের লাইট অফ করে চলে এলো নিজের ঘরে। রৌদ্র বিছানায় বালিশের সাথে হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছে। শুদ্ধতাকে ঘরে ঢুকতে দেখে স্বভাবসুলভ একটা হাসি দিয়ে আবারও কাজে মন দিল। শুদ্ধতা ওর পাশে এসে বসলো, মনোযোগ আকর্ষণ করার জন্য এক দৃষ্টিতে চেয়ে রইল। কিন্তু রৌদ্রূপ তাকালো না শুদ্ধতার দিকে। এবার বেশ বিরক্ত হলো সে। বিছানা থেকে নেমে দাঁড়াতে শাড়ির আঁচলে টান খেলো। পেছনে ফিরে দেখলো রৌদ্রূপ এক হাতে ও শাড়ির আঁচল ধরে রেখেছে, আরেক হাতে টাইপ করছে। চোখ এখনো ল্যাপটপে। শুদ্ধতা আঁচল ধরে টানটানি করেও লাভ হলো না। যেতে হলে শাড়িটা ছাড়াই যেতে হবে। শুদ্ধতা ক্রুদ্ধ দৃষ্টিতে রৌদ্রূপের দিকে চেয়ে বলল, আমার আঁচল ছাড়ুন। কাজ হলো না কোনো। আগের মতোই এক হাতে টাইপিং করছে আর অন্য হাতে আঁচল ধরে রেখেছে। প্রচণ্ড রাগ লাগছে শুদ্ধতার। ধরবেও না, ছাড়বেও না। মুখ গোছ করে দাঁড়িয়ে রইল শুদ্ধতা। রৌদ্রূপ মেলটা সেন্ড করে ল্যাপটপটা অফ করে রেখে দিল। তারপর শুদ্ধতার দিকে পূর্ণ দৃষ্টি মেলে চেয়ে বলল, কি হয়েছে বলো? আপনি আমার আঁচল ছাড়ুন।
ছাড়বো, তবে প্রমিস করো ছাড়া পেলে দৌড় দিবে না। আচ্ছা, দিব না। রৌদ্রুপ ছাড়ল। দৌড় দেওয়ার প্রবল একটা ইচ্ছা থাকলেও কথা মতো দৌড় দিল না শুদ্ধতা। দাঁড়িয়ে রইল অন্যদিকে চেয়ে। রৌদ্রুপ বলল, বসো। শুদ্ধতা বসলো। ওর হাতের ওপর হাত রেখে রৌদ্রুপ বলল, রাগ কেন? আমি সেই কখন থেকে তাকিয়েছিলাম আপনার দিকে, আর আপনি একটুর জন্যও তাকাননি আমার দিকে। আমার সতীন ল্যাপটপের দিকেই তাকিয়েছিলেন। শুদ্ধতার কথা শুনে রৌদ্রুপ হেসে ফেলল। তারপর তার আদরি অভিমানী বউটাকে দু হাতে জড়িয়ে ধরে বলল, তুমি কি জেলাস তোমার দিকে তাকাইনি বলে? অবশ্যই, আমি ছাড়া অন্য কারোর দিকে তাকালেই আমি জেলাস হব। এটা স্বাভাবিক নয় কি? হ্যাঁ, স্বাভাবিক। তবে আমার বউটা কি জানে, সে যতক্ষণ আমার দিকে তাকিয়েছিল ততক্ষণ আমি টাইপ করতে পারিনি। টেরা চোখে চেয়ে থেকেই দেখেছি। এ থেকে কি প্রমাণিত হয় জানো? কি? এই যে পৃথিবীতে তোমার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে কিছুই নেই। কিন্তু এই যে আমার সুন্দরী বউ, আপনি বোধহয় জানেন না আমি একটা কাজ কত মনোযোগ দিয়ে করি। যখন কোনো কাজ করি তখন সম্পূর্ণ মনোযোগ থাকে কাজটার প্রতি। সেই জন্যই তো আমার কাজগুলো পারফেক্ট হয়। ধরো তুমি যখন আসলে তখন আমি কাজটা ফেলে রেখে তোমার প্রতি মনোযোগ দিলাম, কিন্তু আমার মনোযোগ তোমার প্রতি পুরোপুরি বসবে না। আমার ফেলে রাখা কাজটা আমাকে খোঁচাবে, ফলে আমি অমনোযোগী স্বামী হব স্বভাবতই। তুমি বলবে আমার স্বামী আমার দিকে কোনো মনোযোগই দেয় না। এরপর তুমি আমাকে সন্দেহ শুরু করবে। এখন বলো, কাজ ফেলে রাখা ভালো ছিল নাকি না শেষ করে আসা ভালো ছিল? শুদ্ধতা নিচের দিকে তাকিয়ে বলল, শেষ করা। রৌদ্রুপ শুদ্ধতার চিবুক স্পর্শ করে বলল, হয়েছে, আর অনুতপ্ত হতে হবে না। তবে এখন আমার সম্পূর্ণ মনোযোগ আমার বউয়ের প্রতি। দুনিয়া উচ্ছন্নে যাক, তাই না বউ? রৌদ্রুপের চোখে মুখে দুষ্টুমি খেলা করছে বুঝতে পেরে শুদ্ধতা বলল, চলুন ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। প্রত্যেক দিনই তো ঘুমাই, আজকে ঘুমাবো না। রৌদ্রুপের চোখে মুখে দুষ্টুমি খেলা করছে বুঝতে পেরে শুদ্ধতা বলল। তো আজকে কি করব? শুদ্ধতা বুঝতে পেরেও বলল। রৌদ্রুপ কিছু বলল না। বেড সাইডের লাইট অফ করে দিয়ে শুদ্ধতাকে জড়িয়ে ধরে কানে কানে বলল, বিনিদ্র রাত্রি যাপন করব, ভালোবাসার ঝড় তুলব, আমার উত্তপ্ত আলিঙ্গনে তোমাকে পোড়াবো। তুমি পূর্বে তোমার দগ্ধ তনুমন, আচ্ছা, তোমার দগ্ধ তনুমন বৃষ্টি চাইবে, ওষ্ঠের ছোঁয়ায় শান্ত করবো তোমার হৃদয় মন। সীসা কয়েকদিনের জন্য ছুটি নিয়েছে অফিস থেকে। শরীর মন কোনোটাই ভালো না তার। হয়তো ঘুরে আসলে মন ভালো হবে, সেই চিন্তাতেই ছুটিটা নেওয়া। তবে কলিগরা বিশেষ করে রাফি স্যারও বলেছিল যেন কালকের অনুষ্ঠানে থাকে। কাল ওদের 3 জনকে সম্মাননা দেওয়া হবে, কিন্তু সীসা রাজি হয়নি। কারণ ও আগেই বুঝেছে অনুষ্ঠানে রৌদ্রুপ শুধু তাকে নিয়ে আসবে, সবার সাথে বউ বলে পরিচয় করাবে, যেটা চোখের সামনে সীসা কোনোভাবেই সহ্য করতে পারবে না, কোনোভাবেই না। তাই তো আজই চলে যাবে। সীসা খুবই শক্ত মনের মানুষ, ওর ভেতরে কি চলছে সেটা কেউই টের পায় না। এই যে ও ভেতরে ভেতরে বিরহের আগুনে দগ্ধ হচ্ছে, কিন্তু ওপর থেকে মনে হচ্ছে ও বেশ আছে, না কোনো দুঃখ না কষ্ট কিছুই নেই। অথচ ভেতরের আগুন কেউ দেখছে না, পোড়া গন্ধ কারো নাকে লাগছে না। কি অদ্ভুত, তাই না? রৌদ্রীপের ফোনে একটা মেসেজ করে চলে গেল শহর ছেড়ে। যদিও দেখা করার ইচ্ছে ছিল প্রবল, তবুও মনকে শাসন করলো। শুধু তার বান্ধবীরা এসেছে সবাই, কিন্তু সিনাত আসেনি এখনো। সিনাতকে ফোন দিলেও ওর ফোন ব্যস্ত দেখাচ্ছে। কালও ফোন ধরেনি, তাই আসার কথাটা মেসেজে বলেছিল। দেখেছে কি না কে জানে, দেখলে তো আসার কথা। শুদ্ধতা ভেতরে ভেতরে এর জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু সিনাতের খবর নেই। তাই কি করার, ওকে রেখে সবাইকে দুপুরের খাবার দিয়ে দিল। বান্ধবীরা খেতে খেতেই একজন বলল, কি রে, আজকে সবাইকে দাওয়াত দিলি যে? কোনো খুশির খবর আছে নাকি? খুশির খবর বলতে কি বুঝিয়েছে তা আর বুঝতে কারো বাকি নেই। সবাই একযোগে হাসা শুরু করলো। শুদ্ধতা বিরক্ত দৃষ্টিতে একবার সবার দিকে তাকিয়ে বলল, হাসো হাসো, শুধু একবার ওকে দেখলে হাসি পায়। শুধু একবার ওকে দেখলে হাসি কই থাকবে সেটাই দেখবো। খাওয়া শেষ হতে শুদ্ধতা সবাইকে বসতে বলে সেই লাইব্রেরিতে গেল। কারণ ওই ঘরে রৌদ্রুপকে সে বন্দি করে রেখেছে, যেন সারপ্রাইজটা লন্ডভন্ড না হয়। লাইব্রেরির দরজা খুলে ভেতরে ঢুকতে দেখলো রৌদ্রুপ সোফায় ঘুমিয়ে পড়েছে। শুদ্ধতা ওর কাছে গিয়ে ডেকে বলল, উঠুন। ওঠার নাম নেই রৌদ্রুপের, বোঝা যাচ্ছে সে খুব আয়েশ করেই ঘুমিয়েছে। শুদ্ধতা মনে মনে বলল,
কাল আমার ঘুম উড়িয়ে নিজে এখন ঘুমাচ্ছে। চলবে না, এটা আমি হতে দিতে পারি না। মুখের মধ্যে পানি ছিটা দিয়ে বেচারা রৌদ্রুপকে উঠিয়ে দিল। রৌদ্রুপ চোখ ডলতে ডলতে উঠে বসলো। শুদ্ধতা বলল, চলুন নিচে, ওরা অপেক্ষা করছে। আচ্ছা, দেখা করে আমি চলে আসব। আমার না প্রচুর ঘুম পাচ্ছে। এ কোনো ঘুম নেই, ওদের সাথে গল্প করতে হবে। আমার না প্রচুর ঘুম পাচ্ছে শুদ্ধ, প্লিজ। কোনো প্লিজ না, আসুন। আচ্ছা চলো। রৌদ্রুপ মুখ গোমরা করে উঠে শুদ্ধতার পেছন পেছন গেল। প্রচণ্ড হাসি পেল ওর, তবুও হাসতো না। এখন হাসা বারণ। কাল রাতে দুজনে কেউই ঘুমায়নি। রৌদ্রুপ ভেবেছিল সকালে একটা জম্পেস ঘুম হবে, কিন্তু কিসের কি, সকাল 6টায় অফিস থেকে জরুরি কল আসতেই কোনো রকমে গোসলটা দিয়েই দৌড়। তবে শুদ্ধতা 8টা পর্যন্ত ঘুমিয়ে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে বাবাকে খাইয়ে দিয়ে নিজে আবার ঘুমিয়ে পড়েছিল। এই জন্য এখন খারাপ লাগছে না, কিন্তু রৌদ্রুপকে জব্দ করতে পেরে বেশ লাগছে। রৌদ্রুপ ড্রয়িং রুমে এসে সামনাসামনি একটা সিঙ্গেল সোফায় বসলো। সামনে শুদ্ধতার বান্ধবীরা। ওরা ওকে দেখে সম্ভবতই জিজ্ঞাসু দৃষ্টিতে সুব্রতার দিকে চাইলো। শুদ্ধতার দিকে চাইলো। শুদ্ধতার চোখে মুখে দুষ্টুমির হাসি ঝিলিক দিচ্ছে। মুখের ভাবভঙ্গি বলে দিচ্ছে সে কতটা মজা পাচ্ছে। ও ভেবেছিল আরও কিছুক্ষণ সাসপেন্স রাখবে, কিন্তু তার হলো না। বান্ধবীদের মধ্যে একজন বলল, কে উনি? তো দেবন নাকি? শুদ্ধতা তেতে উঠে বলল, কোন দিকে ওনাকে আমার দেবর মনে হয়? হ্যাঁ, উনি তোদের দুলাভাই। শেষ কথাটা শুদ্ধতা একটু লাজুক কণ্ঠে বলল। তবে ওর কথা শুনে সত্যি সবার মুখের রং হাওয়া। এই ছেলে কি করে শুদ্ধতার বর হয়? ওর বরকে তো ওরা দেখেছে। প্রায় উত্তেজিত হয়ে একজন বলল, কি বলছিস? দুলাভাইকে তো দেখেছি আমরা। উনি তো এমন না। শুদ্ধতা দাঁত কেলিয়ে হেসে বলল, আলাদিনের চেরাগ ঘষা দিয়ে বুইড়া থেকে জোয়ান বানায় ফেলছি, বুঝছিস? হয়েছে, বেচারিরা এমনিতেই প্রচুর অবাক হয়ে গেছে। এখন তুমি ওদের মাথায় আরো তালগোল পাকিও না, বলে দাও। রৌদ্রুপ হাই তুলতে তুলতে শুদ্ধতাকে বলল। শুদ্ধতা প্রথম থেকে সংক্ষিপ্ত বর্ণনায় সবটা বলল ওদের। প্রথম থেকে সবাই উৎসুক হয়ে শুদ্ধতার কথা গিলছিল। সব শুনে প্রায় সবাই রৌদ্রুপের দিকে হা করে তাকিয়ে রইল। বান্ধবীদের মধ্যে একজন খোঁচা মেরে বলল, বারে সুব্রতা, তোর কপাল এত ভালো, এমন একজন ছেলে পেয়েছিস। তা না হলে তোর সাথে তো কেউই মিশতে চাইতো না। খোঁচাটা স্পষ্ট টের পেয়ে শুদ্ধতার চোখে জল চলে এলে, তবে কেউ বুঝতে না পারলেও রৌদ্রুপ বুঝতে পারলে। তাই নিজে উঠে ওকে সোফায় বসিয়ে পেছন থেকে ওর গলা জড়িয়ে ধরে বলল, একটু আগে একজন বললেন না ওর কপাল ভালো, আমার মতো কাউকে পেয়েছে। অ্যাকচুয়ালি কপাল আমার ভালো, আনফর্চুনেটলি আপনাদেরও ভালো। আমার কপাল ভালো হওয়ার কারণ হলো ওর মতো পিওর হার্টের একজন মানুষ পেয়েছি আমি, যে আমাকে বোঝে। আর আপনাদের কপাল ভালো, আপনারা ওর মতো একজন বান্ধবী যে কিনা খোঁচার যোগ্য জবাব থাকতেও চুপচাপ রইল, কারণ সে চায় না বান্ধবীর মধ্যে মনোমালিন্য হোক। কিন্তু আমার তো সহ্য হলো না ওর চোখের পানি, তাই সামান্য একটু বললাম। কথাটা শেষ করে রৌদ্রুপ ওপরে চলে গেল। শুদ্ধতা একবার ওর দিকে তাকিয়ে প্রসন্ন হাসলো। হাসির বিনিময়ে হাসিও পেয়ে গেল। রৌদ্রুপের কথাগুলোর পর আড্ডা আর দীর্ঘস্থায়ী হয়নি। ওরা এক এক করে সবাই চলে গেছে। ওরা চলে যাওয়ার পর ঘরে এসে দেখলো রাজা সাহেব খাটের ওপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে। কাছে গিয়ে দেখলো ঘুমিয়ে পড়েছে। শুদ্ধতা শিওরে বসে মাথায় হাত বুলিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। পার্টি থেকে মাত্রই ফিরেছে ওরা। রৌদ্রুপ ফ্রেশ হতে গেছে আর শুদ্ধতা ব্যবহৃত অর্নামেন্টসগুলো খুলে রাখছে। আজ কালো রঙের শিফন জর্জেটের একটা শাড়ি পরেছিল। ওর সাথে মিল রেখে রৌদ্রুপও কালো স্যুট পরল। দুজনকেই বেশ মানিয়েছিল। অনুষ্ঠানে পৌঁছে আনঅফিসিয়ালি অনেকের সাথে শুদ্ধতার পরিচয় হয়ে গিয়েছে। পরে যখন অফিসিয়ালি রৌদ্রুপ বলল, তখনও অনেকে এসে আলাপ করলো। তার মধ্যে মেয়ে কলিগরা বেশি। তাদের মধ্যে কারো কারো চোখে হিংসাও উকি দিচ্ছিল, যদিও শুদ্ধতার এসব দেখে বেশ মজা লাগছিল। কারণ যে মানুষটাকে সবাই চায় সেই মানুষটা শুধুই তার। তবে একটা জিনিস নজরে আসলো শুদ্ধতার, ওই দিন বাসায় যে মেয়েটা এসে চ্যাটাং চ্যাটাং কথা বলছিল, ওই মেয়েটাকে দেখা যাচ্ছে না। ও কি আসেনি, নাকি রৌদ্রুপকে একবার জিজ্ঞেস করবে ভেবেও করা হলো না। যদি ওর খারাপ লাগে ভাবে ওকে সন্দেহ করছে কিনা, তাই চেপে গেল শুদ্ধতা।
ওয়াশরুমের থেকে বেরিয়ে রৌদ্রুপ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শুদ্ধতাকে মুচকি হাসতে দেখে বলল, প্রেমে পড়লে? কার? জি অবাক হয়ে বলল শুদ্ধতা। আমার? না। ও শুদ্ধতা ভেঙচি কেটে উত্তর দিল, তাহলে মুচকি হাসতো যে? জানো তো, মুচকি হাসি প্রেমে পড়ার লক্ষণ। ও তাই নাকি? একটু টেনে টেনে বলল শুদ্ধতা। রৌদ্রুপ উঠে এসে ওর ঘাড়ে থুতনি রেখে শুদ্ধতা যেভাবে বলেছিল ঠিক একইভাবে বলল। হ্যাঁ তাই। তারপর দুজনেই হাসতে লাগলো। পার্টি থেকে ফিরতে রাত হওয়ায় ফ্রেশ হয়ে দুজনেই ঘুমিয়ে পড়ল। চোখের আড়াল হলে মনের আড়াল কথাটা সত্যি নয়, কারণ আজ 1 সপ্তাহ ধরে একটা মানুষও চোখের আড়ালেই আছে। কই মনের আড়াল তো হচ্ছে না, বরঞ্চ মনটা বারবারই অশান্ত হয়ে পড়ছে। চোখ দুটো তৃষ্ণায় ধুকছে, মন চাচ্ছে ছুটে চলে যেতে। এখানে মস্তিষ্কের নীতিবাক্য কানে যাচ্ছে না। হজরলব অবস্থা। 1 সপ্তাহেরই ছুটি ছিল, আজ ফিরতে হবে। তবে যেদিনই বান্দরবান খালার বাড়ি এসেছিল সেদিনই মনে মনে 1 সপ্তাহ গুনে নিয়েছিল। এই একটা সপ্তাহে ওকে ছাড়া মনে হচ্ছিল যেন অনেকগুলো বছর কেটে গেছে। আর যখন ওর সামনে থাকে তখন কখন রাত আর কখন দিন হয় কিছুই বোঝা যায় না। লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ির সিটে মাথাটা এলিয়ে দিল সীসা। এখন সকাল 9টা। রৌদ্রুপ একটু আগেই বেরিয়েছে। ওর বেরিয়ে যাওয়ার 10 মিনিট পরই আচমকায় সিনাত এসে হাজির হয়। ওকে দেখে শুদ্ধতা অনেক খুশি হয়, তবে মুখে অভিমানের ছাপ এনে বলল, তুই আমায় ভুলে গেছিস, ফোন ধরিস না, আবার সেদিন সবাই এলো, তুই কেবল আসিসনি। আচ্ছা আচ্ছা বাবা, সরি, বলছি কেন আসেনি। আগে 1 কাপ দে। বস, আমি আনছি। শুদ্ধতা চা নিয়ে এলো। সিনা চায়ের কাপে চুমুক দিয়ে একটা তৃপ্তির সুর তুলে বলল, দুলাভাই যে গোয়েন্দা বিভাগে কাজ করে আমায় বলিসনি কেন? আমি জানলে তো বলতাম। প্রথম কয়দিনও কিছুই বলেনি, শুধু বলেছে মিশনে আছে, কাউকে কিচ্ছু বলতে না বললে বন্দুক দিয়ে খুলে উড়িয়ে দেবে। পরে অবশ্য বলেছে, তবে তখন তোকে বলার মতো পরিস্থিতি ছিল না। জানিস আমার কি হয়েছিল? আমি কি? সিনা তোকে কিডন্যাপ করার ঘটনা আগাগোড়া সব বলল। সব শুনে শুদ্ধতা বলল, আরে তোকে যারা কিডন্যাপ করেছিল ওরা সব টেরোরিস্ট ছিল। হ্যাঁ জানি, খবরে দেখেছি। তবে জানিস একটা সিরিয়াস বিষয় ঘটে গেছে। এই ঘটনার পর শিয়ামের ফ্যামিলি থেকে বিয়ের জন্য মানা করে দিয়েছে। মানে কি? মানা করবে কেন? নড়ে চড়ে বসলো শুদ্ধতা। আরে কোনো মেয়ে 2 রাত বাসার বাইরে থাকলে কত কথা ওঠে, অথচ ওরা একবারও ভাবে না। হয়তো ওরা যা ভাবছে সেটা নয়, অন্য কিছু হয়েছে, সেই জন্য বিয়ে ভেঙে দিয়েছে শিয়ামের পরিবার। তাহলে এখন? আব্বু আম্মু টেনশনে পড়ে গেছে, আত্মীয় স্বজন সবাই বলাবলি করছে। না চাইতেও দোষ আমার ঘাড়েই এসে পড়েছে। তবে রাহাত এসে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেছে। ও বলেছে ও আমায় বিয়ে করবে। কোন রাহাত? ভ্রু কুচকালো শুদ্ধতা। ওই যে তোর সাথে বিয়ে হওয়ার কথা ছিল যে, সে। কি বলছিস? ওর মা কিছু বলেনি? যে মহিলা আমাকে মায়ের কারণে রিজেক্ট করে দিল সে তোকে মেনে নিল? অদ্ভুত। হ্যাঁ, এই দেখ আংটি পরিয়ে দিয়ে গেছে। তুই যেদিন দাওয়াত দিলি সেই দিনই আংটি পরাতে এসেছিল, তাই আর আসতে পারিনি। ও বলে শুদ্ধতা সিনাতের বাম হাতের অনামিকায় খেয়াল করলো একটা স্বর্ণের আংটি চকচক করছে। এই আংটিটা একসময় শুদ্ধতার হাতে ছিল। বিয়ে ভাঙার পর বাবা বোধহয় ফিরিয়ে দিয়েছে ওদের। ওই একই আংটি আবার আরেকজনের হাতে। শুদ্ধতা একটা তাচ্ছিলের হাসি দিল, তারপর বলল, এছাড়া তো আর উপায় দেখছি না। আর আমার মনে হয় না রাহাত খারাপ, ও নাকি আমায় ভালোবাসে। ও আচ্ছা, বুঝে শুনে সিদ্ধান্ত নিস। মরিচিকাকে আসল ভেবে ভুল করিস না। রৌদ্র বাসায় এলো রাত 1টায়। বাসায় কেউ নেই, বাড়িটা খালি খালি লাগছে। 2 দিন আগে শুদ্ধতা ওর বাবার সাথে বড় কুপির বাসায় গেছে। রৌদ্রকে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু ওর ছুটি নেই তাই যেতে পারেনি। ও যেতে পারবে না বলে শুদ্ধতাও যেতে চায়নি, কিন্তু রৌদ্রপি পাঠিয়ে দিল। সারাদিন মেয়েটা একাই থাকুক, তার চেয়ে ঘুরে আসা ভালো। ও নিজেও চেয়েছিল কিছুদিন শুদ্ধতাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসতে, কিন্তু ছুটি পেল না। আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। সারাদিন প্রচুর ব্যস্ত থাকায় বাসায়ও আসা হয়নি, আর রান্নাও হয়নি। দুপুরের খাবার বাইরে খেলেও রাতেরটা বাইরে, আবার
দুপুরে খাবার বাইরে খেলেও রাতেরটা বাইরে খাবার রুচি হয়নি, কিন্তু এখন আবার রাতটাও ইচ্ছে হচ্ছে না। কি মুশকিল। সুতোতা যাওয়ার সময় বেশি করে রেঁধে গিয়েছিল, কিন্তু ওটা কালই শেষ হয়ে গিয়েছে। এখন খালি পেটে ইঁদুর দৌড়াচ্ছে, না খেলে নয়। কিছুক্ষণ বসে থেকে রান্নাঘরে গিয়ে নুডলস বানিয়ে ঘরে আসলো রৌদ্রুপ। খেতে খেতে টেনিস খেলা দেখছিল। হঠাৎ দরজায় বেল বাজায়, মোটামুটি অবাকই হলো। এত রাতে কে আসবে? আর দারোয়ানি বা ঢুকতে দিল কি করে? রৌদ্রুপ নিচে নেমে এসে দরজা খুলল। দরজার বাইরে সীসা দাঁড়িয়ে আছে। ওকে দেখে হালকা এসে বলল, না, বাসায় কিছু নেই, তাই নুডলস রান্না করছিলাম আর সেটাই খাচ্ছি। কিন্তু তুই এখন কোনো সমস্যা? আচ্ছা আয়, ভেতরে এসে বস। সীসা ভেতরে ঢুকলো, যদিও জানে তবুও জিজ্ঞেস করলো, যেন সন্দেহ না হয় রৌদ্রুপের। আদতে শুদ্ধতা নেই এটা জেনেই সে এসেছে। আজকে অফিসে রৌদ্রুপকে কয়েকবার কথা বলতে শুনেছে ও। কথার ধরনই বলে দিচ্ছে শুদ্ধতা বাসায় নেই। এই সুযোগটাই কাজে লাগালো সে। না, ওর ফুপির বাসায় গেছে। তুই এখানে বস, আমি একটু ফোনটা নিয়ে আসি। না, সেটা না, তুই আসতেই পারিস। সীসা রৌদ্রুপের বেডরুমে এসে একদম খাটে বসে পড়ল। রৌদ্রুপ ওকে একটু অপেক্ষা করতে বলে ওয়াশরুমে চলে গেল। এটাই সুযোগ। এই ফাঁকে সীসা একটা গোপন ক্যামেরা ফুলদানিতে গুজে রাখলো। এমনভাবে রাখলো যেন সবকিছু ক্যামেরায় ধারণ হয়ে যায়। রৌদ্রুপ বের হয়ে দেখলো সীসা ওর লাইব্রেরি থেকে বই নিয়ে দেখছে। ওয়াশরুম থেকে ও যদি ঘোরাক্ষরেও টের পেত যে দরজার ওপাশে কি চলছে। রৌদ্রুপকে বের হতে দেখে সীসা বলল, আয় বস, বসে কথা বল। সীসা একবারে রৌদ্রুপের সামনে এসে বসলো। তারপর বলল, হ্যাঁ কিছুটা। কেন? ও আচ্ছা, বুঝেছি, যা করে দিব। কিন্তু এইটা বলতে তুই বাসায় চলে এলি? ফোনেই বলতে পারতি। সীসা এটা বলে আচমকায় রৌদ্রুপকে জড়িয়ে ধরে বলল, তারপর সরে গেল। আচমকা হওয়ায় বাধা দিতে পারল না রৌদ্রুপ। তারপর ওরা নিচে চলে এলো। তারপর হঠাৎ মনে পড়লো, এমন ভান করে বলল, আচ্ছা আমি নিয়ে আসছি। এটা বলে রৌদ্রুপ যেতে উদ্যত হলো, কিন্তু সীসা তড়িঘড়ি করে আটকে দিয়ে বলল, না তুই দাঁড়া, আমি নিয়ে আসি। এটা বলেই ও ওপরে চলে গেল। ক্যামেরাটা নিয়ে আবার নিচে এসে পড়ল। বিদায় নিয়ে চলেও গেল। দরজা আটকে রুমে গিয়ে শুয়ে পড়ল সে। প্রচুর ঘুম পাচ্ছে। আরও আগেই ঘুমিয়ে পড়তো, শুধু সীসা আসায় তা আর হয়ে ওঠেনি। সব কিছুই ঠিকঠাক চলছে। শুধু তা ফিরেছে কাল। আর আজই রৌদ্রুপ ছুটি পেল 4 দিনের। একদম খাপে খাপ। নাচতে ইচ্ছে করছে। আজ রাতে লং ড্রাইভে যাবে আর কাল থেকে ঘোরাঘুরি শুরু। একদম ফুরফুরে মন নিয়ে রৌদ্রুপ বাসায় এলো। কিন্তু বাসায় এসে দারোয়ানের কাছে জানতে পারলো শুদ্ধতা কোথায় যেন গেছে। ওকে ফোন করেও পেল না রৌদ্রুপ। তারপর চিন্তিত হয়ে আরমান শাহরিফকে ফোন দিয়ে বলল, বাবা, শুদ্ধ তো বাসায় নেই, আপনার কাছে গেছে? আরমান শাহরিফ থমথমে গলায় বলল, হ্যাঁ, ও আমার কাছেই আসে। কি হয়েছে ওর? হঠাৎ চলে গেল যে? তুমি বাসায় আসো, কথা আসে। আচ্ছা বাবা। রৌদ্রুপ ফোন রেখে দিল। চিন্তা হচ্ছে এখন, স্বাভাবিক লাগছে না কিছুই। হঠাৎ শুদ্ধতার এভাবে চলে যাওয়ার কারণ কি? আর গেলেও জানালো না কেন? আর আরমান শাহরিফের কণ্ঠ এমন শোনালো কেন? রৌদ্রুপ বেরিয়ে পড়ল শুদ্ধতার বাড়ির উদ্দেশ্যে। ওর বাড়ি পৌঁছে গেল 1 ঘন্টার মধ্যেই। ড্রয়িং রুমের একটা সোফায় শুদ্ধতার বাবা অন্ধকার মুখ করে বসে আছেন। রৌদ্রুপ গিয়ে ওনার সামনে বসে বলল, এনিথিং রং বাবা? শুদ্ধর কি কিছু হয়েছে? ও কোথায়? আরমান সাহেব পূর্ণ দৃষ্টি মেলে রৌদ্রুপের দিকে তাকিয়ে বলল, তোমার থেকে বিশ্বাসঘাতকতা আশা করিনি। ভাবিনি তুমি এমনটা করতে পারো, কিন্তু আমার ভাবা উচিত ছিল। বোঝার দরকার ছিল পৃথিবীতে আমার মেয়ের একমাত্র আপন আমি। ঠকে গেলাম তোমার বিশ্বাস করে। হতাশাগ্রস্ত কণ্ঠে বললেন আরমান শাহরিফ। কিছু বুঝে উঠতে না পেরে কাতরতা মেশানো কণ্ঠে রৌদ্রুপ বলল, বাবা আমি কিছু বুঝতে পারছি না, কিছু হয়েছে? প্লিজ খুলে বলুন। আরমান শাহরিফ কিছু বলল না, শুধু একটা
খাম এগিয়ে দিল। রৌদ্রুপ খামটা হাতে নিয়ে খুলে দেখলো কিছু ছবি, রৌদ্রুপ আর সিসার। ছবিগুলো এমনভাবে তোলা হয়েছে যে কেউ সহজেই বুঝবে ওদের মধ্যে সম্পর্ক আছে। কয়েকটা ছবি সেদিন রাতে রৌদ্রুপকে জড়িয়ে ধরার সময়, আবার কয়েকটা ছবি বিয়ের আগে। এমন করে ছবি তুললো কে? রৌদ্রুপ আরমান শাওরিফের দিকে তাকিয়ে বলল, এগুলো কে দিয়েছে আপনাকে? কে দিয়েছে জানি না, কুরিয়ার অফিস থেকে দিয়ে গিয়েছে। বাবা বিশ্বাস করুন, এমন কোনো সম্পর্কই নেই আমার ওর সাথে। আমরা শুধু ভালো বন্ধু। শুধু ছবিগুলো হলে আমি তোমায় কিছু বলতাম না, কিন্তু এটা কি? এই বলে একটা কাগজে দিল সুতোতার বাবা। কাগজটা খুলে সবচেয়ে বড় ধাক্কাটা খেল রৌদ্রুপ। এটা রেজিস্ট্রি পেপার, কিন্তু এখানে বরের সাইনের জায়গায় নিজের সাইন আর বউয়ের সাইনের জায়গায় সিসার সাইন দেখে প্রচণ্ড বিস্ময়ে হা হয়ে গেল রৌদ্রুপ। সাক্ষীর সাইনে দুজন কলিগ টমস আর বিদিশার সাইন, তার উপর রেজিস্ট্রির তারিখ আরও 1 বছর আগের দেওয়া। বোঝা যাচ্ছে সাজরে নাটক। এই নাটকটা কে করতে পারে? সিসা? না, ও কেন করবে? কি লাভ ওর? কয়দিন পর তোর বিয়ে। রৌদ্রুপ স্তব্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ। আরমান শাওরিফ নীরবতা ভেঙে বলল, কি হলো চুপ হয়ে গেলে? তোমার কিছু বলার আছে? বললে আপনি বিশ্বাস করবেন? একদম ঠান্ডা গলায় বলল রৌদ্রুপ। তুমি বলো, এরপর কি বিশ্বাস করা চাই? আমি শুদ্ধর সাথে কথা বলতে চাই। ও চাই না। প্লিজ বাবা। রৌদ্রুপ কাতর গলায় বলল, যাও দেখো পারো কিনা। মনে হয় না পারবে। রৌদ্রুপ শুদ্ধ তার ঘরের সামনে গিয়ে দেখলো দরজা লাগানো। দরজায় নক করে বলল, শুদ্ধ, দরজা খোলো, আমার কথাগুলো শোনো। ওপাশ থেকে কোনো সারা শব্দ নেই। এবার আরেকটু বল প্রয়োগ করে আবারও বলল, প্লিজ শুদ্ধ, দরজাটা খোলো, কথা শোনো। তুমি এভাবে সব ছেড়ে চলে আসতে পারো না। তোমার সবকিছু শোনা উচিত, বোঝা উচিত। এবার শুদ্ধতা কান্নারত কণ্ঠে চিৎকার করে বলল, কিচ্ছু শুনতে চাই না, আপনি যান প্লিজ। যাব না, তুমি দরজা খোলো। বাবা, যেতে বলো ওনাকে, আমার সহ্য হচ্ছে না। মেয়ের কান্নার কণ্ঠ শুনে আরমান শাওরিফ রৌদ্রুপের পাশে সে দাঁড়িয়ে বলল, চলে যাও, আমি তোমার বিষয়ে কিছুই বলবো না। তবে আমার মেয়ের কান্নার সহ্য করব না। ও বড় হয়েছে, ওর সিদ্ধান্ত ও নেবে। ওর বাবা এখানে বেঁচে আছে। আমার কাছে আমার মেয়ের কোনো দিনও অবহেলা হবে না। চলে যাও তুমি, আর এসো না। বাবা প্লিজ, আপনি অন্তত বুঝুন, এগুলো মিথ্যে। প্রমাণ করো। যদি প্রমাণ করতে পারো তবে এই বাড়িতে এসো, এর আগে না। রৌদ্রুপ শুদ্ধ তার বাসা থেকে বেরিয়ে সোজা সিসার বাসায় চলে এলো। মাথা প্রচণ্ড গরম হয়ে আছে, রাগে মাথার রগগুলো দপদপ করছে। সিসার বাসায় এসে দারোয়ানের কাছে জানতে পারলো ও বাসায় নেই, কলেও পাওয়া যাচ্ছে না। নিজের অজান্তে কয়েকটা গালি দিয়ে ফেললো রৌদ্রুপ। অন্তত সিসাকে পাওয়া গেলে শুদ্ধতাকে বোঝানো যেত, কিন্তু এখন অফিসে আছে কিনা জানার জন্য রৌদ্রুপ ফোন দিতেই একজন আরদালি ধরল। রৌদ্রুপ ব্যস্ত কণ্ঠে বলল, মিস শারমিন শিশা কি অফিসে আছে? ও আচ্ছা, ধন্যবাদ। রৌদ্রুপ ফোনটা প্যান্টের পকেটে ঢুকিয়ে দ্রুত গাড়ি চালিয়ে বাড়ি চলে গেল। কিছু ভাল লাগছে না, হুট করে এমনটা কেন হবে? বাড়ি ফিরতে দারোয়ান জিজ্ঞেস করলো, স্যার ম্যাম কোথায়? রৌদ্রুপ মলির মুখে বলল, ওর বাসায়। বলেই চলে গেল। দারোয়ান বুঝতে পারলো হয়তো ভেতরে ভেতরে কিছু হয়েছে। রৌদ্রুপ আসার আগে শুদ্ধতাকে এমন হন্তদন্ত হয়ে বেরোতে দেখে সন্দেহ হয়েছিল, আর এখন শিওর। হাঁটুতে মুখ গুজে এক নাগাড়ে কেঁদেই যাচ্ছে শুদ্ধতা। কিচ্ছু ভালো লাগছে না। সবে মাত্র মানুষটাকে বিশ্বাস করতে শুরু করেছিল সে। মনের একদম কাছাকাছি বসবাস ছিল তার। হয়তো একসময় রাজত্বই করত, কিন্তু এটা কি হলো? আরমান শাওরিফ দরজা ধাক্কা দিয়ে বললেন, মা কাঁদিস না, দরজা খোল। বাবা, আমার ভালো লাগছে না। আয় আমার সাথে একটু কফি খা। অনেক কেঁদেছিস, আর কাঁদিস না, বেরিয়ে আয়। বাবার বারংবার অনুরোধে শুদ্ধতা চোখ মুছে দরজা খুলল। বেশিক্ষণ কাদার ফলে লাল হয়ে আছে। আরমান শাওরিফ মেয়েকে আলতো করে জড়িয়ে ধরলেন, মাথায় একটু হাত বুলিয়ে বললেন, যা মুখ ধুয়ে আয়, আমি রমিজকে কফি দিতে বলছি। শুদ্ধতা মাথা নেড়ে সায় দিয়ে ফ্রেশ হতে চলে গেল। মুখে ঠান্ডা পানি দিয়ে মুখটা মুছে আয়নায় তাকাতে দেখলো বেহায়া চোখগুলো থেকে আবারও পানি পড়ছে। কোনো মতে নিজেকে সামলে বেরিয়ে এলো শুদ্ধতা। ড্রয়িং টেবিলে বসে বাবার সাথে কফি খেতে লাগলো।
মেয়ের শুকনো মুখটার দিকে তাকিয়ে আরমান শাহরি বললেন, আমার রৌদ্রকে কেন যেন সন্দেহ হয় না। হঠাৎ তোমার এটা মনে হওয়ার কারণ কি? সুধা উৎসুক চোখে চেয়ে বাবাকে জিজ্ঞেস করলো। জানি না, কিন্তু কেন যেন ওকে ভালো মনে হয় আমার। ও এই কাজ করতে পারে ভাবতে পারি না। আরমান শাহরি হতাশ গলায় বললেন, আমরা অন্য কিছুই ভাবতে পারি না, কিন্তু পরিস্থিতি ভাবতে বাধ্য করে। আমিও তো মানুষটা একটু একটু করে ভালোবাসতে শুরু করেছিলাম, কিন্তু এটা আশা করিনি তার কাছে। ভেজা গলায় বলল শুদ্ধতা। আবারও চোখে জল চলে আসছে তার। হ্যালো, বিদিশা বলছো? হ্যাঁ রুদ্র, বলো কি খবর? তুমি একটু ইমিডিয়েট আমার সাথে দেখা করতে পারবে? কেন, কোনো সমস্যা? হ্যাঁ, বিরাট বড় সমস্যা। তুমি দেখা করতে পারবে? হ্যাঁ পারবো। কোথায় আসবো বলো? মোড়ের কফি শপটায় আসো, আমিও আসছি। আচ্ছা আসছি। রৌদ্র ফোন রেখে বেরিয়ে গেল। এতক্ষণ শিশাকে বহুবার কল দিয়েছে, কিন্তু ফোন বন্ধ। আর টমস ইউএস গেছে আজকের ফ্লাইটে। ওকে কন্ট্যাক্ট করা এখন সম্ভব নয়, তাই বিদিশাকে কল করতে হলো। দ্রুত কফি শপে এসে পৌঁছালো রৌদ্রুপ। ওর পৌঁছানোর মিনিট 5 বাদেই বিদিশাকেও দেখা গেল। রৌদ্রুপের সামনে চেয়ারটায় বসতে বসতে জিজ্ঞেস করলো, কি অবস্থা? এত আর্জেন্ট ডাকলে কেন? আচ্ছা, শিশা কোথায় বলতে পারো? না, আজ তো কথা হয়নি আমার সাথে। রৌদ্রুপ এবার ফেক রেজিস্ট্রি পেপারটা বিদিশার সামনে ধরে বলল, দেখো তো, দ্বিতীয় সাক্ষীর সাইনে এটা তোমার সাইন কি না? হ্যাঁ, এটা তো আমারই সাইন। রৌদ্রুপ চোখ বড় করে বলল, কি বলছো বিদিশা? এই সাইন কি তুমি করেছো? আশ্চর্য কথাবার্তা রুদ্র, এটা আমারই সাইন। কি করে হতে পারে? মিথ্যা বলছো কেন? মিথ্যে বলছি না। 1 বছর আগে যখন তোমার সাথে শিশার বিয়ে হলো, তখন তো আমি আর টম সহ সাক্ষী হলাম। ভুলে গেলে? রৌদ্রুপ 2 হাত দিয়ে মাথা চেপে ধরে বলল, কান্ট বিলিভ আমি বিয়ে করেছি আর আমারই মনে নেই। এটা হতে পারে না। প্লিজ বিদিশা, সত্যিটা বলো। এটার জন্য শুদ্ধ আমাকে ভুল বুঝছে। এটাই সত্যি, তুমি মানো আর না মানো। এটা বলে বিদিশা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর গটগট করে হেঁটে চলে গেল। রৌদ্রুপ স্তব্ধ, আশ্চর্য। আসলে শিশাকে বিয়ে করেছে সে? করলে মনে পড়ছে না কেন? না, এটা হতে পারে না। স্মৃতি ফষ্ট হয়ে পড়ল নাকি গভীর রাত, বৃষ্টি হচ্ছে বাইরে। আজ যেন মন খারাপের পাল্লা দিয়ে শুদ্ধতার সাথে আকাশটাও কেঁদে যাচ্ছে। বিছানায় গুটি গুটি মেরে শুয়ে আছে শুদ্ধতা। আজ 2 দিন হলো সে বাইরে বের হয় না। রৌদ্রুপের কল ধরে না, মেসেজেরও রিপ্লাই দেয় না। মোট কথা পুরোপুরি এড়িয়ে যাচ্ছে। বাড়ির সামনে এসে ডাকলেও বের হয় না। একটু আগেও বারান্দার পর্দার ফাঁকে দেখেছে মানুষটা রাস্তায় দাঁড়িয়ে আছে। তখনও বৃষ্টি শুরু হয়নি। এখন গেছে কিনা কে জানে। শুধু তা দেখার জন্য উঠে বারান্দায় এসে দাঁড়াতে চমকে উঠল। ল্যাম্পপোস্টের আবছা আলোতে গাড়িতে হেলান দিয়ে মানুষটা দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে ভিজে একাকার হয়ে আছে। নির্বিশেষ দৃষ্টিতে ওর বারান্দার দিকে তাকিয়ে আছে। শুধু তার বুকটা মোচড় দিয়ে উঠল। বারান্দা থেকে ঘরে এসে ছাতা হাতে নিয়ে চুপি চুপি বাসা থেকে বের হয়ে গেল। গেট দিয়ে বের হয়ে রাস্তায় চলে এলো। রাস্তার এপাশে সে আর ওই পাশে রৌদ্রুপ। গোটা 2টা দিন পর শুধু তাকে দেখছে রৌদ্রুপ। ছাতাটা মিলে রৌদ্রুপের কাছে গিয়ে ওর মাথার ওপর ধরল, বলল, বাসায় চলে যান, অসুস্থ হয়ে পড়বেন। রৌদ্রুপ কিছু বলল না। শীতল দৃষ্টিতে পলকহীন তাকিয়ে রইল। সুতোতা আবারও বলল, ছাতাটা ধরুন প্লিজ, চলে যান। রৌদ্রুপ শক্ত করে ধরল, তবে ছাতাটা নয়, প্রেয়সীর হাত। ছাতাটা অন্য হাতে বন্ধ করে দিল। এবার উদ্দাম বৃষ্টিতে ভিজছে 2 জন। ভেজা হাতে রৌদ্রুপ শুদ্ধতার কুটি দেশ ছুঁয়ে দিল। কেঁপে উঠল শুদ্ধতা। কিছুটা জোরপূর্বক শুদ্ধতাকে গাড়িতে তুলে দিল সে। নিজে বসলো। তারপর কঠিন মুখশ্রী ধরে রেখে সর্বোচ্চ স্পিডে গাড়ি চালাতে শুরু করলো। শুদ্ধতা আতকে নীল হয়ে গেল। কাঁপা কণ্ঠে বলল, প্লিজ আস্তে চালান, অ্যাক্সিডেন্ট হবে। রৌদ্রুপ কোনো কথাই শুনছে না। গাড়ির গতি হয়ে উঠেছে বেপরোয়া। শুধু তার আর্তনাদ যেন কানে শুনছে না সে। 1 ঘন্টার রাস্তা 25 মিনিট শেষ করে বাসার সামনে এসে পৌঁছে শুধু তাকে কোলে নিয়ে ভেতরে চলে গেল। বেডরুমে নিয়ে গিয়ে খাটের উপর বসিয়ে দিয়ে দরজাটা আটকে ফেলল। তারপর 1 হাত দিয়ে শুধু তার কাছে এসে ওর 2টো হাত চেপে ধরে আরেক হাতে মুখটা উঠিয়ে ধরল, বলল, চলে যেতে চাস আমার কাছ থেকে? ডিভোর্স চাস? শুনে রাখ, জীবনেও দেব না।
তুইও দিতে পারবি না। আচ্ছা, এত পাষাণ হলে কিভাবে তুই? এই 2টা দিন একবারও খোঁজ খবর নিলি না। আমি যে চাতকের মতো তোকে কল দিয়েছি, মেসেজ করেছি, বাড়ির সামনে ঘুরঘুর করেছি, দেখেও কেন আসলি না? কেন এতটাই ঘৃণা করিস বল? রৌদ্রুপ উত্তেজিত হয়ে একের পর এক কথা বলে যেতে লাগলো, আর শুধু তার নিশ্চুপ হয়ে ওর চোখের দিকে তাকিয়ে আছে। ওর ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়লে শুধু তার মুখে। এক নাগারে কথা বলে ক্লান্ত হয়ে পাশে বসে পড়ল রৌদ্রুপ। কিছুক্ষণ নীরব থেকে বলল, কাপড় পাল্টে দাও। বিনা বাক্যে উঠে গিয়ে কাপড় পাল্টে দিল শুদ্ধতা। তারপর রৌদ্রুপও পাল্টে ফেলল। ও বের হতে হতে শুদ্ধতা বেডশিট পাল্টে ফেলল, আর মেঝেটাও মুছে ফেলল। রৌদ্রুপ বের হতে খাটের এক কোণে চুপটি মেরে বসে রইল নিচের দিকে চেয়ে। পাশাপাশি দুজনে চুপচাপ বসে আছে। ক্ষণকাল পর রৌদ্রুপ ঘুরে বসলো শুদ্ধতার দিকে। ওর মুখটা নিচের দিকে ঘুরিয়ে নিরীহ গলায় বলল, আমি জানি না তোমায় বিশ্বাস করাবো কি করে, কিন্তু আমি তোমাকে ছাড়া আর কাউকেই কবুল বলিনি। এমনকি তোমার জায়গায় আর কাউকে ভাবিও নি কখনো। এই পর্যন্ত বলে রৌদ্রুপ একটু থামল, তারপর আবারও বলতে শুরু করলো, এই 2টা দিন অনেক কষ্ট পেয়েছি। ঠিকমতো খেতে পারিনি, ঘুমাতে পারিনি, কোনো কাজও ঠিকমতো হয়নি। অসহায় লাগছিল আমার। আমি বিদিশাকে জিজ্ঞেস করেছিলাম রেজিস্ট্রি পেপারে ওই সাইনটা ওর কিনা। ও বললো ওরই। আমি নাকি শিশাকে বিয়ে করেছি 1 বছর আগে। টমসকেও ফোন দিয়েছিল, সেও একই কথা বলল। আর শিশাকে গত 2 দিন ধরে ফোনে পাওয়াই যাচ্ছে না। কিন্তু সত্যি বলতে আমি ওকে আমার ফ্রেন্ড ছাড়া কিছুই ভাবিনি। ও এটা কেন করলো সেটাই বুঝতে পারছি না। আমি জানি তুমি হয়তো আমাকে বিশ্বাস করতে পারছো না, তবে শীঘ্রই আমি প্রমাণ করে দেব। শুদ্ধতা অপলক চেয়ে রৌদ্রুপের কথা শুনছিল। কেন যেন বিশ্বাস করতে ইচ্ছে করছে ওকে। মনে হচ্ছে ওই চোখজোড়া মিথ্যে বলতে পারে না। রৌদ্র ফুট করে শুদ্ধতার হাতটা নিজের গালে চেপে ধরে বলল, আজকে রাতটা আমার কাছে থাকো প্লিজ। শুদ্ধতা মাথা নেড়ে সায় দিল। সন্তুষ্টির হাসি হাসল রৌদ্রুপ। প্রেয়সীকে পরম যত্নে বাহুতে আবদ্ধ করে শুয়ে পড়ল। প্রায় বেশ কিছুক্ষণ পর শুদ্ধতা বুঝতে পারল রৌদ্রুপ ঘুমিয়ে গেছে। অতি সাবধানে ওর বাহুবন্ধনী আলগা করে উঠে বসল শুদ্ধতা। খাটের সাথে হেলান দিয়ে বসে রৌদ্রুপ মাথাটা নিজের কোলে রাখলো। চোখ বুজে মাথাটা এলিয়ে রেখে এক হাতে ওর চুলে বিলি কাটতে শুরু করলো। আধ ভেজা চুলে হাত বোলাতে ভালোই লাগছে ওর। তবে মস্তিষ্কে একটা বিষয় ক্রমাগত ঘুরপাক কাটছে। তা হলো, যদি শিশাকে রৌদ্রুপ বিয়ে নাই করে, তাহলে টমস আর বিদিশা কেন মিথ্যে বলল? নাকি শিশাই ওদের বাধ্য করেছে? আর বাধ্য করা কি এতই সহজ? কিভাবে বাধ্য করলো, তাও একসাথে দুজনকে? আরেকটা সম্ভাবনা আছে, হয়তো ওরা সত্যি বলছে, রৌদ্রুপ মিথ্যা বলছে। এসব ভাবতে ভাবতে শুদ্ধতা ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে সকাল 6টা। রৌদ্রুপ শুদ্ধতার কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অতি সন্তর্পণে শুদ্ধতা রৌদ্রুপের কপালে হাত দিতেই আঁতকে উঠল। প্রচণ্ড গরম হয়ে আছে। ঘাড়ে গলায় হাত দিয়েই বুঝলো জ্বর এসেছে ওর। যত্নশীল হাতে মাথাটা বালিশের ওপর রেখে বিছানা থেকে নেমে একটা বাটিতে পানি এনে জলপট্টি দেওয়া শুরু করলো। তবুও জ্বর নামছে না। শুদ্ধতা একটা টাওয়াল ভিজিয়ে এনে শরীর মুছে দিতে লাগলো। এর মধ্যে রৌদ্রুপের ফোনটা বেজে উঠল। শুদ্ধতাই রিসিভ করলো। আরমান শাহরিফ চিন্তিত গলায় বলল, শুদ্ধতা কি তোমার ওইখানে? হ্যাঁ বাবা, আমি এখানে। বাবা তুমি একটু আসো প্লিজ। ওনার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, আমি জলপট্টি দিচ্ছি তবুও কমছে না। ও কি জেগে আছে? না বাবা, জ্বরে বেহুশ হয়ে আছে। তুমি একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা আসছি, ওর কাছেই থাকিস। ফোন রেখে শুদ্ধতা আবারও জলপট্টি দিতে শুরু করলো। একটু পরই রৌদ্রুপ আস্তে আস্তে চোখ মেলল। মুখটা কিছুটা বিকৃত করে বলল, মাথা ব্যথা করছে প্রচন্ড, একটু মাথাটা মালিশ করে দেবে? শুদ্ধতা বিনা বাক্যে মাথা মালিশ করা শুরু করলো। এর মধ্যে রৌদ্রুপ আবার ঘুমিয়ে গেছে। খানিক বাদে দরজায় কেউ আসতেই শুদ্ধতার নিচে নেমে দরজা খুলল। বাবা আর ডাক্তার ইউনুস দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধতা ভেতরে ঢোকার জন্য সরে দাঁড়ালো। তারপর ওনাদের নিয়ে উপরে চলে গেল। ডাক্তার ইউনুস চেক আপ করে বললেন, অতিরিক্ত দুশ্চিন্তার ফলে এই জ্বর এসেছে। ঔষধ লিখে দিচ্ছি, এগুলো খেয়ে বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। তারপর ডাক্তার ইউনুস চলে গেলেন।
শুদ্ধতার বাবা ওষুধ আনার জন্য গেলেন আর শুদ্ধতা স্যুপ বানাতে। রৌদ্রুপ এখনো ঘুমোচ্ছে। স্যুপ আর ওষুধ খেয়ে রৌদ্রুপ আবারও ঘুমিয়ে পড়ল। শুদ্ধতা কিছুক্ষণ পাশে বসে রইল। তারপর কিচেনে গিয়ে দুপুরে রান্নার প্রস্তুতি নেওয়া শুরু করলো। আর শুদ্ধতার বাবা আগে চলে গেছেন, বিকেলের দিকে একবার এসে দেখে যাবেন। জ্বর ছেড়ে যাওয়ায় রৌদ্রুপের ঘুম ভাঙল 11:30টায়। ঘুম থেকে উঠে শুদ্ধতাকে রুমে না দেখতে পেয়ে রান্নাঘরে চলে এলো। ঘেমে নিয়ে একাকার অবস্থা। রৌদ্রুপ পেছনে থেকে এসে ওকে জড়িয়ে ধরে বলল, কি রাখছো বউ? হুট করে আসায় শুদ্ধতা চমকে গেল। ঘাড় ঘুরিয়ে একবার ওর দিকে চেয়ে বলল, এখন ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আচ্ছা ঘরে যান, আমি আসছি। কি? তোমাকে একটা জিনিস দেখাবো। হাতের কাজটা সেরে ঘরে আসো। এটা বলে রৌদ্রুপ চলে গেল। শুদ্ধতা কৌতূহলী হয়ে পড়ল, তাই তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ঘরে আসলো। রৌদ্রুপ ওকে দেখে মুচকে এসে ইশারায় পাশে বসতে বলল। শুদ্ধতা বসতেই ইয়ারফোনের এক পাশ ওকে দিয়ে রেকর্ডিং অন করে দিল। কেউ একজন হুমকির স্বরে বলছে, এই পর্যায়ে এসে রৌদ্রুপ রেকর্ডিংটা অফ করে শুদ্ধতার কান থেকে ইয়ারফোনটা খুলে নিয়ে বলল। কি বুঝলে? শুদ্ধতা চিন্তিত গলায় বলল, কেন যেন কে যেন কার বাচ্চাকে মেরে ফেলবে আপনাকে মিথ্যা না বললে। হ্যাঁ, এটা বিদিশার কল রেকর্ড। ওর কল রেকর্ড শুনে যা বোঝা গেল, ওকে সিসা বাধ্য করেছে আমাকে মিথ্যা বলতে, আর না বললে ওর বাচ্চাকে মেরে ফেলবে। কি ভয়ানক। আচ্ছা শিশার কল রেকর্ড পাওয়া যাবে না? পেয়েও লাভ নেই। ও চালাক, নিজের নাম্বার থেকে কল করবে না, করলেও কোনো প্রাইভেট নম্বর থেকে করবে। তাহলে এখন কি করবেন? বাচ্চাটা তো বিপদে আছে। সমস্যা নেই, কিছুই হবে না। ওর এই কাজের জন্য ভয়ানক শাস্তি দেবো ওকে। ভালোবাসা পাপ নয়, কিন্তু সেই ভালোবাসা জোর করে আদায় করতে চাওয়াটা পাপ। এরপর গোসল শেষে দুজনে দুপুরের খাবার খেয়ে নিল। শুদ্ধতার মনে এখন আর খুঁতখুঁত নেই। সে এখন বিশ্বাস করতে পারছে রৌদ্রুপকে, আর যখন থেকে এই বিশ্বাসটা করতে পারছে তখন থেকে মনে যেন বিষাদের ছায়া কেটে এক পশলা স্বস্তি এসেছে। খাওয়া শেষে শুদ্ধতা সবকিছু গুছিয়ে এসে দেখলো রৌদ্রুপ তৈরি হচ্ছে কোথাও যাওয়ার জন্য। এটা দেখে শুদ্ধতা বলল, কোথায় যাচ্ছেন এখন? কাজ আছে একটা, বেশি না, 1 ঘন্টার মধ্যেই ফিরবো। আপনি অসুস্থ, এই অবস্থায় কোথাও যেতে পারবেন না। আরে আমি এখন ঠিক আছি, জ্বরও নেই, আর বেশিক্ষণ তো লাগবে না, শুধু যাবো আর আসবো, প্লিজ। আচ্ছা তাড়াতাড়ি আসবেন, ফোন যেন বন্ধ না হয়। তাড়াতাড়ি আসবো, ফোনও খোলা থাকবে, তুমি সাবধানে থেকো। যাওয়ার আগে শুদ্ধতা জড়িয়ে ধরে কপালে আলতো একটা চুমু খেয়ে হাসি মুখে বেরিয়ে পড়ল। রৌদ্রুপ বের হওয়ার পর কেমন একটা আশঙ্কার চোরা স্রোত গলা বেয়ে উঠে আসছিল। অফিস এসেছিল রৌদ্রুপ, যদিও ছুটি, তার তবুও একটা বিশেষ কারণে এসেছে সে। সিসার বয়ফ্রেন্ডের নাম্বারটা জোগাড় করতে। অতি কষ্টে নাম্বারটা জোগাড় করে বের হয়ে গেল। গাড়ি ড্রাইভ করে বাড়ির দিকে যাচ্ছিল সে। হঠাৎ কমিশনারের ফোন আসায় রৌদ্রুপ রিসিভ করলো। ওপাশ থেকে কমিশনার শফিকুল ইসলাম বললেন, তুমি কোথায় রুদ্রুপ? এই তো স্যার, বাসায় যাচ্ছি। কেন, দরকার? মাত্র খবর পেলাম তোমার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে। বাসায় কি কেউ ছিল? রৌদ্রুপের মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে, কিছুই ভাবতে পারছে না সে। মনে হচ্ছে বুকের ভেতর থেকে কিছু একটা হারিয়ে গেছে। মন বিশ্বাস করতে পারছে না, আর মস্তিষ্ক বিশ্বাস করেও মানতে পারছে না। যখন কমিশনার ফোন দিয়ে কথাটা বলল, তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে গেছে। কোনো এক দৈব শক্তির সাহায্যে বোধহয় সে বাড়ি পর্যন্ত আসতে পেরেছে। বাড়ির সামনে ফায়ার ব্রিগেডের লোক, পুলিশ সবাই উপস্থিত। রৌদ্রুপ পৌঁছতেই পুলিশ সুপার এসে তাকে বলল, পাথরের মতো গাড়ি থেকে নেমে লাশের কাছে চলে এলো রৌদ্রুপ। লাশটা এক নজর দেখে শুধু তার মুখটা মনে পড়তেই ওর মাথা ঘোরাতে লাগলো। চোখের সামনে অন্ধকার কুয়াশা। লাশ নিয়ে যাওয়া হলো ডিএনএ টেস্টের জন্য। একমাত্র ডিএনএ টেস্টই শনাক্ত করতে পারে। রৌদ্রুপকেও হাসপাতালে অবজারভেশনে রাখা হলো। সে এখন ট্রমার মধ্যে আছে। মেয়ের শোকে আরমান শাহরিফেরও অবস্থা নাজেহাল। 3 দিন পর এখন কিছুটা ঠিক আছে রৌদ্রুপ, কিন্তু তবুও তাকে আরও কয়েকদিন অবজারভেশনে থাকতে হবে। কিন্তু রৌদ্রুপ সেগুলোর ধার ধারল না। কিছুটা সুস্থ হতেই হাসপাতাল থেকে চলে আসলো সোজা আরমান শাহরিফের বাসায়।
রৌদ্রুপকে দেখে আরমান শাহরিফ মলিন কণ্ঠে বলল, এসো ভিতরে আসো। রৌদ্রুপ আর আরমান শাহরিফ সোফায় বসলেন। দুজনেই চুপ হয়ে আছে। কিছুক্ষণ পর রৌদ্রুপ বলল, বাবা, আমার না বিশ্বাস হচ্ছে না যে আবার শুদ্ধ মরে গেছে। আরমান শাহরিফ ঝরঝর করে কেঁদে ফেললেন। তারপর নিজের হাত দিয়ে চোখের পানি মুছে বললেন, বিশ্বাস তো আমারও হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। আমার মেয়েটা চলে গেছে আমায় ছেড়ে। না বাবা, ও আমাদের ছেড়ে যায়নি। আমার মনে হচ্ছে এখানে কোনো ঘাপলা আছে। ডিএনএ টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত আমি বিশ্বাস করতে পারবো না ওটা শুদ্ধতার বডি। কিন্তু যদি ডিএনএ টেস্টের রিপোর্ট মিলে যায় তাহলে? মিলবে না, মিলতে পারে না। আরমান শাহরিফ রৌদ্রুপের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন। নিজের পর এই ছেলেটাই তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে, সেই জন্যই মৃত্যুটা এখনও মেনে নিতে পারছে না। ডিপার্টমেন্ট থেকে রৌদ্রুপের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ এখন ওর মানসিক অবস্থা ভালো না। এই অবস্থায় কাজে যোগ দেওয়া উচিত হবে না। তবে রৌদ্রুপ জানতে পারলেও শিশা রিজাইন করেছে। সশরীরে রিজাইন লেটার না দিলেও মেল করে দিয়েছে। এখন শিশা কোথায় আছে কেউই জানে না। হঠাৎ রিজাইন করার কারণ কেউ বুঝতে না পারলেও রৌদ্রুপ ঠিকই বুঝতে পারল। সে মনে মনে বলল, শিশা, তুই যেখানেই থাকিস তোকে ঠিক খুঁজে বের করবো আমি। আমার সাথে গেম খেলতে আমার ফলো পাবি। মহানগর গোয়েন্দা বিভাগের একজন সদস্য নিখোঁজ গতকাল রাতে। তিনি এয়ারপোর্ট থেকে নিখোঁজ হয়ে যান। সর্বশেষ তাকে এয়ারপোর্টে দেখা গেছে। তার নাম টমস। এদিকে আরেকজন সদস্য সড়ক দুর্ঘটনায় গাড়ি ব্লাস্ট হয়ে নিহত হয়েছেন। সাথে 7 বছর বয়সী মেয়েও ছিলেন। নিহত কর্মীর নাম বিদিশা আলম। সকাল সকাল এই খবর পেয়ে রৌদ্রুপ ভীষণভাবে শকড হয়ে গেছে। একসাথে বিদিশা আর টম দুজনকে সরিয়ে দেওয়ার কাহিনী কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে রৌদ্রুপ। আজকে ডিএনএ টেস্টের রিপোর্ট দেবে, তাই সে হসপিটালে যাবে। কিন্তু তার আগে বিদিশার বাসায় যেতে হবে জানাজায় থাকতে। সেখান থেকে বেরিয়ে হাসপাতালে যাবে। জানাজা শেষে ও হসপিটালে চলে এলো। ডাক্তার বাহারের চেম্বারে আসতেই উনি রিপোর্টটা রৌদ্রুপের হাতে দিয়ে বললেন, রিপোর্টটা দেখুন। রৌদ্রুপ রিপোর্ট দেখলো। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে শুদ্ধতার ডিএনএ মিলে যাচ্ছে। তার মানে লাশটা শুদ্ধতার। ইতিমধ্যে শুদ্ধতার বাবাও চলে এসেছেন। তিনি রিপোর্টটা দেখে চোখের পানি মুছে রৌদ্রুপের কাঁধে হাত রেখে বললেন, এবার নিজেকে সামলাও বাবা, আসলে আমার মেয়েটা আর নেই। রৌদ্রুপ কিছু বলল না। রিপোর্টটা নিয়ে উত্তরার বাসাটায় চলে এলো। ওদের বেডরুম ওর আর শুদ্ধতার বড় একটা ক্যান্ডিস ফটো আছে। সেখানে শুদ্ধতা রৌদ্রুপের চুল টানছে আর রৌদ্রুপ বাচ্চাদের মতো করে রেখেছে চেহারা। ছবিটা শুদ্ধতা ওর ফুপুর বাড়ি যাওয়ার পর বাঁধিয়েছিল সে। বাসায় আসার পর এই সারপ্রাইজটা পেয়ে এত খুশি হয়েছিল মেয়েটা। রৌদ্রুপ সন্তর্পণে এসে দাঁড়ালো ছবিটার সামনে। শুদ্ধতা ছবিটা ছুঁয়ে বলল, দুনিয়ার সবাই বলছে তুমি মৃত, কিন্তু আমি কেন বিশ্বাস করতে পারছি না? কেন মনে হচ্ছে বেঁচে আছো? তোমার ডেথ সার্টিফিকেট, ডিএনএ রিপোর্ট সব আমার হাতে। প্রত্যেকটা টিভি চ্যানেলে দেখাচ্ছে তুমি মৃত। মানুষ আমাকে সান্ত্বনা দিচ্ছে, তোমার জন্য আফসোস করছে, কয়েকদিন পর ভুলে যেতে বলবে। কিন্তু তুমি বলো, তোমাকে ভোলা কি সম্ভব? এক জীবনে কোনোভাবেই সম্ভব না। তুমি কি পারতে না আরো কয়েকটা যুগ আমার সাথে থাকতে? কেন নিয়তির কাছে ভালোবাসা পরাজিত হলো? রৌদ্রুপের কণ্ঠ ভারী হয়ে এলো। চোখের কার্নিশ বেয়ে অবাধ্য জলধারা গড়িয়ে পড়ছে কপাল বেয়ে। চোখের পানি মুছে নিজের ফোনটা বের করে কাউকে কিছুটা বলল। রিপোর্টগুলো যত্ন সহকারে আলমারিতে রেখে চোখ বন্ধ করে কিছুক্ষণ কিছু একটা ভেবে নিল। এদিকে ডিপার্টমেন্টে একে একে সব ভালো ভালো কর্মীরা রিজাইন দিচ্ছে। হয়তো মরে যাচ্ছে, না হলে গায়েব হয়ে যাওয়ার। সবাই বেশ চিন্তিত। সবচেয়ে ভরসা ছিল রৌদ্রুপ। একটু আগে সেও মেল করে রিজাইন লেটারটা পাঠিয়ে দিল। শিশার রিজাইনটা নিয়ে সবাই বিভিন্ন জল্পনা কল্পনা চলছিল, কিন্তু কেউই সঠিকটা জানতে পারেনি। এখন আবার রৌদ্রুপও রিজাইন নিয়ে নিল। কি হলো এদের? এদিকে টমসকে হন্যে হয়েও খুঁজেও পাওয়া যাচ্ছে না। রাত বাড়তেই রৌদ্রুপ সাবধানে অ্যাপার্টমেন্টের ছাদে চলে এলো। লম্বা একটা রশি ছাদের পেছনটায় ফেলে পিলারের সাথে শক্ত করে বেঁধে দিল, যা নিচ পর্যন্ত চলে গেছে। রশিটা পেয়ে রৌদ্রুপ নিচে নেমে গেল। অ্যাপার্টমেন্টের বাউন্ডারি টপকে বাইরে বেরিয়ে এলো। বাইরে একটা কালো গাড়ি অপেক্ষা করছে ওর জন্য। রৌদ্রুপ গাড়িতে উঠতে গাড়িটা স্টার্ট দিল। ফাঁকা হাসপাতালের করিডোর দিয়ে হাঁটছে রৌদ্রুপ। একবারে কোণার একটা রুমে দিয়ে নক করতে দরজা খুলে গেল এবং ও ভেতরে ঢুকে গেল। ভেতরে ডাক্তার বাহার বসে আছে। তার হাত পা বাঁধা আর মুখ বাঁধা।
ভেতরে কালো কাপড় পরা দুজন দাঁড়িয়ে আছে। রৌদ্রুপ ওদের ইশারা দিতেই ওরা বেরিয়ে গেল। রৌদ্রুপ ডাক্তার বাহারের মুখের টেপটা খুলে দিয়ে বলল, কি ডাক্তার সাহেব, কেমন আছেন? আমাকে এভাবে আটকে রেখেছেন কেন? আপনি আমাকে মিথ্যা রিপোর্ট দিলেন কেন? দেখুন, আমি বাধ্য হয়েছি এটা করতে। আপনাকে কে বাধ্য করলো? ডাক্তার বাহার কাঁপতে কাঁপতে বলল, ডিএন টেস্টের রিপোর্ট দেওয়ার আগের দিন দুপুরে আমার ফোনে একটা ভিডিও সেন্ড করা হয়। সেখানে দেখা যায় কিছু লোক আমার স্ত্রীর গলায় চাকু ধরে রেখেছে। এরপর একজন কল দিয়ে বলল, রিপোর্ট না পাল্টালে আমার স্ত্রীকে মেরে ফেলবে। যে কথা বলেছে আপনার সাথে সে কে ছিল, পুরুষ নাকি মহিলা? পুরুষ কণ্ঠ ছিল। স্যার, বিশ্বাস করুন, আমি এমন কিছু করতে চাইনি, কিন্তু এমন না করলে ওরা আমার স্ত্রীকে মেরে ফেলতো। আমি আমার বউকে খুব ভালোবাসি। রৌদ্রুপ শীতল কণ্ঠে বলল, আমিও আমার বউকে খুব ভালোবাসি। ওর জন্য এক হাতে সবকিছু ধ্বংস করতে পারি, আবার আর এক হাতে সবকিছু গড়তেও পারি। কাল পর্যন্ত রৌদ্রুপ বিশ্বাস করতে পারছিল না শুদ্ধতা আর নেই। ওর মন বারবার বলছিল সব মিথ্যা বানানো। এত বছরের গড়া গোয়েন্দা মস্তিষ্ক বলছিল এটা ষড়যন্ত্র। অতঃপর রৌদ্রুপ ডাক্তার বাহারের কল রেকর্ডিং চেক করতেই সব পরিষ্কার হয়ে গেল। তার মানে শুদ্ধতা বেঁচে আছে। এই একটা নির্ভরতা কতখানি স্বস্তি দিয়েছে তাকে সেটা বোঝানো সম্ভব না। রৌদ্রুপ মনে মনে বলল, শুদ্ধ, চিন্তা করো না, খুব শীঘ্রই আমাদের আদুরে দিন শুরু হবে। সেই আদুরে দিন। সীসা আর রৌদ্রুপ মুখোমুখি বসে আছে। মুখে ভয়ডরহীন চাহনি সীসার, যেন ও জানতো এমন একটা দিন আসবে। রৌদ্রুপ ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, শুদ্ধতা কোথায়? সীসার ঠোঁট অদ্ভুত রহস্যময় হাসি দেখা গেল। এই হাসির অর্থ কি? সীসা মুখে হাসি ভাবটা ধরে রেখে বলল, রৌদ্রুপ কোষে এক চড় দিল সীসার গালে, বলল, বাজে বকা বন্ধ কর, বলে দে শুদ্ধতা কোথায়। এতে তোরই ভালো, অল্পতে ছেড়ে দেব। আমার রাগ উঠালে কি হবে সেটা তুই কল্পনাও করতে পারবি না। তাই আবার বলছি, শুদ্ধতা কোথায়? সীসার কথা যদি সত্যি হয় তাহলে শুদ্ধতাকে আর ফিরে পাওয়া যাবে না। ভাবতে রৌদ্রুপের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। দুই হাতে মাথা চেপে ধরে বলল, ও শিট। কাল রাতে ডাক্তার বাহারের কাছে কল করা নাম্বারগুলোর সাহায্যে খুঁজে খুঁজে রৌদ্রুপ সীসার কাছে পৌঁছতে পেরেছে। কিন্তু এখন ওর মুখে এসব কথা শুনে শুদ্ধতাকে ফিরে পাওয়ার আশা ধপ করে নিভে গেল রৌদ্রুপের। রাগে রিভলভারটা উঁচিয়ে ধরল সীসাকে শ্যুট করার জন্য। কিন্তু সীসার মুখে ভয়ের বদলে অদ্ভুত এক প্রশান্তির হাসি লক্ষ্য করে রৌদ্রুপের ভেতরটা জ্বলে গেল। এভাবে এত শান্তিতে মরতে দেবে না রৌদ্রুপকে। যতটা কষ্ট সীসা ওদের দিয়েছে তার চেয়ে বহুগুণ কষ্ট ফিরিয়ে দেবে রৌদ্রুপ। এমন প্রতিজ্ঞা করে রিভলভারটা প্যান্টের পকেটে রেখে দিল। তারপর বাঁকা হেসে বলল, তুই আমার শুদ্ধতাকে কেড়ে নিলে আমি তোর পরিবারকে ছেড়ে দিই কি করে? মৃত্যুর আগে নিজের পরিবারের ধ্বংস দেখতে পাবি তুই। তোর বাবা মা ভাই ভাবি কেমন হয় যদি একটা বোমা ব্লাস্ট করি? সীসার প্রশান্ত মুখে এবার ভয় নামলো। আজকে বলে উঠল, কিচ্ছু করার নেই, বাধ্য করলি তুই আমায় এটা করতে। আমার পরিবার নেই, শুদ্ধতাকে আমি আমার পরিবার ভাবি। তুই আমার পরিবার, আমার ভালোবাসা আমার থেকে কেড়ে নিলে তোর পরিবারকে আমি ছেড়ে দিই কি করে? কথাটা বলে রৌদ্রুপ বের হতে নিলে সীসা চিৎকার করে বলে, রৌদ্রুপ সীসার শেষ কথাটা শুনে দাঁড়িয়ে পড়ল। ভ্রকুচকে বলল, কিভাবে? ওরা এখন কোথায় থাকতে পারে? রৌদ্রুপ তৎক্ষণাৎ ওদের ডিপার্টমেন্টের হেড অফিসারকে ফোন দিল। উনি রিসিভ করতে বলল, স্যার, আই ওয়ান্ট টু উইথড্র মাই রিজাইন লেটার। Oh, that's really great.
ইউ আর হোপফুল টু ইউ। স্যার, আই নিড ইউর হেল্প। ইয়েস, টেল মি। স্যার, খবর পেয়েছি কক্সবাজারে একটা নারী চক্র বিকেল 5টায় বাংলাদেশ বর্ডার ছাড়বে। বেশ কিছু সংখ্যক নারীকে সৌদি আরব পাচার করবে। আমাদের আটকানো উচিত ওদের। ইয়েস, আমি কক্সবাজার থানায় কনফার্ম করেছি। তুমি এখনই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হও, কুইন। ইয়েস স্যার। রোদ্রুপ ফোন রেখেই তড়িঘড়ি করে বাসা থেকে বেরিয়ে গেল। হেলিকপ্টারের একটা টিম পাঠানো হলো কক্সবাজারে। ওপর মহলের নির্দেশে কক্সবাজার সমুদ্র বন্দরে কড়া পাহারা বসানো হয়েছে। 1 ঘন্টার মধ্যে রোদ্রুপের টিম পৌঁছে গেল কক্সবাজার। সরাসরি সমুদ্র বন্দরে চলে গেল। ইতিমধ্যে 2টো নারী পাচারকারী দলকে আটক করা হয়েছে। প্রত্যেকটা দলে 20 জন করে নারী আছে। ওদের মধ্যে শুদ্ধতা নেই। তার মানে শেষ যে চক্রটা আছে ওইখানে পাওয়া যাবে শুদ্ধতাকে। খানিক পরেই ওই দলটাকেও পাওয়া গেল। সার্চ করার পর অবশেষে শুদ্ধতার দেখা মিলল, কিন্তু শুদ্ধতা গাড়ির ভেতর অজ্ঞান হয়ে পড়েছিল, আর বাকি মেয়েরা ভয়ে তটস্থ হয়ে আছে। রোদ্রুপে দেখেই মায়া হলো। তৎক্ষণাৎ ওর মাথাটা বুকে চেপে ধরে কপালে একটা চুমু খেলো, আর ওকে হসপিটালাইজড করা হলো। বাকি মেয়েদের ঠিকানা অনুযায়ী বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। এই সকল চক্রের সাথে রাহাতও ছিল। ওকে সহ বাকি সদস্যদের হাজতে নেওয়া হয়েছে। 12 ঘন্টা পর ক্লান্ত আখিদয় মেলে চাইল শুদ্ধতা। আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে তাকাতেই বুঝলো এটা হসপিটাল। পাশে রোদ্রুপ ওর এক হাত ধরে ঘুমিয়ে রয়েছে। অজান্তে শুদ্ধতার মুখে হাসি ফুটল, চোখ দিয়ে এক ফোঁটা পানিয়ে পড়ল। এভাবেই আবার দেখা হবে ভাবতেই পারেনি সে। সব আশা ছেড়ে দিয়েছিল। হুট করে ফোন বাজতে রোদ্রুপ ঘুম থেকে উঠে পড়ল। চোখ খুলতেই প্রথমে শুদ্ধতার হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখতে পেল। নিজেও একটু হেসে ফোনটা রিসিভ করলো। কমিশনারের ফোন। উনি বললেন, নাও হাউ ইজ সি? আগের চেয়ে ভালো, জ্ঞান ফিরেছে। কখন? একটু আগে। আচ্ছা আচ্ছা, যত্ন নিও ওর। রাখি, আল্লাহ হাফেজ। ইয়েস স্যার, আল্লাহ হাফিজ। ফোন রেখে শুদ্ধতার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। নিজের হাতটা ওর গালে দিয়ে নরম কণ্ঠে বলল, এখন কেমন আছো? ভালো। এ কি, কাঁদছো কেন? এতদিন কাঁদতে পারিনি তাই। কথাটা বলে রোদ্রুপ চোখ মুছল নিজের। এরপর শুদ্ধতার চোখে পানি দেখে বলল, তুমি কাঁদছো কেন? হাসি কান্না সংক্রামক জানো না? তুমি কাঁদছো বলেই তো কাঁদলাম। রোদ্রুপ হেসে ফেলল শুদ্ধতার কথা শুনে। তারপরে খেয়াল করলো শুদ্ধতা আজ আপনি সম্বোধন করেনি। মুচকি হাসল রোদ্রুপ। এখন মধ্যরাত, আরও কয়েক ঘন্টা পরই সকালের আলো ফুটবে। দুজনের কেউই ঘুমাচ্ছে না। কয়েকদিনে জমানো কথাগুলো বলে যাচ্ছে একে একে। মাঝে মধ্যে ভালোবাসা বিনিময়ও হচ্ছে। 1 মাস পর। ডাক্তার, 202 নম্বর বেডের পেশেন্টটা প্রচণ্ড পাগলামি করছে। কারোর সাথে কারোর কথা শুনছে না, হিংস্র আচরণ করছে, কাউকে কাজে যেতে দিচ্ছে না। আমি পারছি না স্যার, আপনি একটু আসুন। গত 1 মাস ধরে মানসিক ভারসাম্য হারিয়ে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি আছে সাবেক গোয়েন্দার উপপ্রধান শারমিন সিসা। অবস্থার কোনো উন্নতি নেই। দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে সে। তার সারাদিন কাটে ঘুমিয়ে। ঘুম থেকে জেগে উঠলে চিৎকার করতে থাকে। তাই বেশিরভাগ সময়ই তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়। হঠাৎ এইভাবে ভারসাম্য হারানোর কারণ খুঁজে পাচ্ছে না কেউই। একটা গান ধরো তো। ঠিক আছে, তবে ডুয়েট। আচ্ছা, তুমি আগে শুরু করো। রোদ্রুপ গাড়ি ড্রাইভ করতে করতে বলল, কিছুক্ষণ আগেই দুজনে হুট করে প্ল্যান করলো লং ড্রাইভে যাবে আজ। চটপট বেরিয়েও পড়ল। গাড়ির খোলা ছাদে ওপর থেকে তারা ভরা আকাশ, মৃদু হাওয়া আর ভালোবাসার মানুষ। আহা, এই আদুরে দিন। শুদ্ধতা গাইতে আরম্ভ করলো, সাথে রোদ্রুপও তাল মেলালো।